আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি আমাকে রাজাকার কোন সাহসে বলেন? আমি এই আপনার ব্যবহার দেখে আমি বলেছি এটা। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সম্মানিত দর্শক মণ্ডলী, সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন আহমেদ মানিক দেশ থেকে পালাতে গিয়ে সশস্ত্র বাহিনীর হাতে ধরা খেয়ে জনগণের গণধোলাই খেয়ে এখন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু একজন বিচারপতি, তার কেন এমন নির্মম পরিণতি হলো, এর পিছনে কী তথ্য রয়েছে, কী রহস্য রয়েছে, এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই গা ঢাকা দিয়েছে স্বৈরাচারী সরকারের হাজারো দশক। অনেকে আবার পালানোর চেষ্টাও করেছেন। সালমান এফ রহমান, দীপুমণি, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক সহ অনেক হ্যাভিওয়েট ব্যক্তিরাই পালাতে গিয়ে আটক হয়েছেন। আদালতে উঠতে গিয়ে হয়েছেন মারধরের শিকার। তবে তাদের কারো অবস্থায় সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো হয়নি। আদালত প্রাঙ্গণে মারধরের কারণে গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। হাসিনা সরকারের সময়কালে বিচারপতি মানিকের চেয়েও অনেক বড় বড় অপরাধী পাওয়া যাবে। এরপরও এই মানিকের উপরই আমজনতা কেন এতটা ক্ষুব্ধ? শুধুমাত্র টক শোর উপস্থাপিকার সাথে অভদ্র আচরণ কিংবা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলাটাই তার প্রতি মানুষকে রাগান্বিত করেছে? কি কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও বিএনপি সমর্থকেরা মানিকের উপর রাগ পুষে রেখেছেন? বিচারপতি মানিকের পাপের ফিরিস্তি কতটা লম্বা? মহান আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না। তাদের পতন যে সবচেয়ে দ্রুত বেগে হয়, এর মধ্যে অন্যতম বড় উদাহরণ সাবেক বিচারপতি মানিক, যিনি মাসখানেক আগেও ছিলেন অত্যন্ত প্রভাবশালী। তাকেও আজ চোরের মতো পালাতে হচ্ছিল। যে আদালতে তিনি বিচার কার্য চালাতেন, সেখানেই তাকে নেওয়া হচ্ছে টেনে হিচড়ে। এরকম ঘটনা সারা বিশ্বের ইতিহাসে বিরল। বিচারপতি মানিক হলেন সেই সব ব্যক্তিদের মধ্যে যারা শেষ ঘন্টা পর্যন্ত ভেবেছিলেন শেখ হাসিনা বহাল তবিয়তে ক্ষমতায় থাকবেন, যার কারণে ব্রিটিশ পাসপোর্ট থাকা সত্ত্বেও দেশ ছেড়ে যাননি বিচারপতি মানিক। অথচ তার থেকে বড় অপরাধীরাও দেশ ছেড়েছেন কিংবা কোথাও ঘাপটি মেরে আছেন। তবে বিচারপতি মানিকের অপরাধও অনেক গুরুতর, কারণ তিনি যে বিভাগের দায়িত্বে ছিলেন সে বিভাগই মানুষের শেষ আশ্রয়স্থল। অথচ হাসিনার নির্দেশে সেটিকেই কুলুষিত করেছেন বিচারপতি মানিক। দিয়েছেন বহু অবৈধ রায়, এর পাশাপাশি করেছেন বহু অপকর্ম। দেশের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, বিচারপতি মানিক দীর্ঘ প্রায় 2 দশক ধরে নানা কাজে বিতর্ক তৈরি করেছেন। আর এইসব বিতর্কের কারণেই তিনি এত পরিচিত। এছাড়াও অবসরে যাওয়ার পর 1 বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে 2017 সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা এখনো পরিশোধ করেননি তিনি। এখানেই শেষ নয়, দখলবাজিতেও পিছিয়ে ছিলেন না সাবেক বিচারপতি। রাজধানীর বাড়িধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওকফা করা 900 কোটি টাকার 5 একর জমি দখল করেছেন তিনি। এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন 7টি 8তলা ভবন। অভিযোগ রয়েছে বিচারপতি মানিক দলীয়করণ, স্বজনপ্রীতি, যাকে ইচ্ছা তাকে নির্যাতন ও হয়রানি করেছেন। বিচারপতি মানিকের বিরুদ্ধে মানি লন্ডারিং, বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ভঙ্গ ও মিথ্যা তথ্য দিয়ে সম্পদের হিসাব গোপন এবং সুপ্রিম কোর্টের বিচারকদের শপথ ও আচরণবিধি ভঙ্গের মতো অভিযোগ উঠেছে। শামসুদ্দিন চৌধুরী মানিককে অপসারণের লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য তারা প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। শামসুদ্দিন চৌধুরী মানিককে স্যাডিস্ট হিসেবে আখ্যায়িত করেছিলেন তৎকালীন সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ বলেছিলেন, বিচারপতি মানিক মানুষকে অপমান করতে পছন্দ করেন। যারা স্যাডিস্ট, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, আমরা তাদের ঘৃণা করি। সম্প্রতি সিলেটের কানাইঘাট উপজেলায় দনা সীমান্ত এলাকা থেকে এই ঘৃণ্য ব্যক্তিকে আটক করে বিজিবি। বাংলাদেশ ও ভারত সীমান্তে 0.5 কিলোমিটারের মতো এলাকায় জঙ্গল রয়েছে। খাসিয়াদের গ্রাম পার হলেই বড় সড়কের দেখা মেলে। বৃহস্পতিবার বিকেলে সেই এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি মানিককে দেখেন। তখন তিনি কলাপাতার উপর শুয়েছিলেন, কিন্তু স্থানীয়রা মানিকের পরিচয় সম্পর্কে জানতেন না। তারা বুঝতে পারেন এই ব্যক্তি স্থানীয় বাসিন্দা নয় এবং তিনি অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। একজন ব্যক্তির পালানোর খবরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন তিনি কলাপাতার উপরে শুয়ে আছেন। বিজিবির হাতে আটক হওয়ার পর ভিডিওতে তাকে বলতে শোনা যায় যে তিনি 15,000 টাকা চুক্তিতে ভারতে পালিয়ে যাচ্ছিলেন। পালানোর সময় তার সাথে ব্রিটিশ পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট, টাকা, কিছু ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল। কিন্তু যাদের সহায়তায় তিনি পালাচ্ছিলেন তারা তার কাছে থাকা 60 থেকে 70 লাখ টাকা নিয়েছে এবং তাকে তারা সীমান্তের ওপারে নিয়ে মেরেছে বলেও জানান তিনি। এরপর সিলেটের আদালত প্রাঙ্গণে মারধরের কারণে গুরুতর আহত হয়েছেন বিচারপতি মানিক। কারাগারে অসুস্থ হওয়ায় শনিবার রাত 11:30টার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দোতলায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। সাবেক এই বিচারপতির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায়। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের ডিআইজি মোহাম্মদ সগির মিয়া। তিনি বলেন, সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, একটি অন্ডকোষ ফেটে গেছে,
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চিকিৎসা চলছে। এর আগে বিকালে বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হয় পুলিশের পাহারায়। পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর পরপরই কিল ঘুষি মারার ঘটনা ঘটে। তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় জুতো, ডিম ও পানির বোতল। বিকেল 4:10 আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তিনি। বিচারপতি মানিকের এরকম পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় বলে বিবেচিত হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, একজন রক্ষক যখন ভক্ষকে পরিণত হয়, একজন বিচারপতি তিনি যখন সরকারের পাঁচাটা গোলাম হয়ে যায়, যখন সরকারের স্বার্থ রক্ষার্থে অন্যায়ভাবে ইনসাফের বিপরীতে অন্যায়ভাবে বিচার করে থাকে, ইনসাফ প্রতিষ্ঠা তো নয়ই বরং বেইনসাফিভাবে রায় প্রদান করে, তখন জনগণ তার ভেতরে আক্রোশ ক্ষোভ জন্মাতে থাকে। তখন জনগণ তাদের ভেতরে যে কষ্ট ও চাপা ক্ষোভ লুকিয়ে রাখে, যখন প্রকাশ করে তখন সেটা কঠিন ভয়াবহ রূপ ধারণ করে। আমরা দেখেছি সাবেক বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিক, তিনি দীর্ঘ 16টা বছর শেখ হাসিনার আমলে এমনভাবে শেখ হাসিনার পক্ষপাতিত্ব করে বিরোধী দলীয় যেই নিজের দলের বিপরীতে কথা বলেছে তার বিরুদ্ধেই হয়তোবা হত্যা, গুম বা বিভিন্ন বেইনসাফি রায় প্রদান করেছেন। ফলে মানুষের মনে তার প্রতি এমন আক্রোশ ও ক্ষোভ প্রকাশ পেয়েছে যে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, তখন সে বুঝতে পেরেছে আমি যে এতদিন যাবৎ বেইনসাফমূলক রায় দিয়েছি, এখন আমার সময় ফুরিয়ে এসেছে। এখন আমি যদি পুনরায় আমি দেশ ত্যাগ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। অতঃপর সে যখন দেশ থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করলো এবং পালানোর জন্য দালালকে 15,000 টাকাও দিল, কিন্তু দালাল তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। কেনই বা করবে না বলুন? এতটা বছর যে বেইনসাফিভাবে রায় প্রদান করে হাজারো মানুষের মৃত্যুর সাক্ষী হয়েছে, হাজারো মানুষকে অন্যায়ভাবে জিন্দানখানায় আটকে রেখেছে, তার কপালে কখনোই এত মানুষের বদদোয়ার ফল কখনোই ভালো হতে পারে না। এরপরে যখন দালালরা দেখল তার কাছে আরও টাকা আছে, তখন তাকে মারধর করে ওই 15,000 সাথে আরও 60-70,000 টাকা তার কাছ থেকে কেড়ে নিল। এরপরে সে যখন পালাতে পারল না, তখন সেই এলাকার আদিবাসীগণ তখন সেখানে গিয়ে দেখে একজন কলা পাতার উপর শুয়ে আছে। এরপর যাকে সশস্ত্র বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হলো। এরপরে বিজিবি জানতে পারলো, পরিচয় জানতে পারলো তিনি সাবেক বিচারপতি, আর কেউ নয়, সাবেক বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিক। এরপরে তাকে আইনের আওতায় আনা হলো। তাকে যখন কোর্টে তোলা হলো হেলমেট পরে, তখন আমরা ভিডিওতে দেখতে পেরেছি তাকে গণহারে ধোলাই করা হয়েছে। তাকে পচা ডিম, পানির বোতল, কিল, ঘুষি সহ এমন কিছু নেই যে তাকে মানুষ করেনি। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনগণের ধোলাইয়ের কারণে তার একটি অন্ডকোষ পর্যন্ত ফেটে গিয়েছে। এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আসল সত্য কথাটা হলো, কেউ যদি মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করতে থাকে, এই জুলুমের, এই মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি বেশি দিন স্থায়ী থাকে না। তার পতন ঘটা অবশ্যম্ভাবী এবং পতন ঘটবে এটাই সুনিশ্চিত ও নির্ধারিত। সেটা আজ না হয় কাল না হয় পরশু, অবশ্যই তার পতন হবেই হবে। আর যে অহংকারী, সে তার পতন তো সুনিশ্চিত। তিনি বিচারকের পদ পেয়েছিলেন, যেটা একটা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদ ছিল। এই পদের দাবি ছিল মানুষকে সর্বদাই ইনসাফের সাথে বিচার কায়েম করা, বিচার ইনসাফের সাথে প্রতিষ্ঠা করাই এই পদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। কিন্তু তিনি এর বাইরে গিয়ে সরকারের মদতপুষ্ট হয়ে তিনি নিজের খেয়াল মতো সরকারের কথা মতো চলে তিনি এমন রায় প্রদান করেছেন যা তার এই পদকে করেছে কলঙ্কিত, কুলুষিত। ফলে মানুষের ক্ষোভ, আক্রোশ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তাকে যদি মানুষ হাতে পেত তাহলে হয়তো তাকে চিবিয়ে খেয়ে ফেলতো, এমনভাবে মানুষ তাদের ক্ষোভ বিস্ফোরণ ঘটিয়েছে। অবশেষে তিনি এখন হাসপাতালে আছেন। জানি না তিনি বেঁচে থাকবেন কি না, আল্লাহ তার বিষয়ে ভালো জানেন। তাই আমি
ভবিষ্যতে আসা সকল বিচারপতিদের উদ্দেশ্যে বলতে চাই, যখনই আপনারা রাষ্ট্রে এই গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ পদটি পাবেন, কখনোই ক্ষমতা পেয়ে অহংকারী হবেন না। তাহলে আপনাদেরও সেই পরিণতি হবে যেই পরিণতি ঘটেছে শামসুদ্দিন আহমেদের মানিকের বেলায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই সমস্ত প্রকার অহংকার ও স্বজনপ্রীতি থেকে বিরত থেকে কোরআন ও হাদিস মোতাবেক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। এই বলেই আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।